ব্রেকিং নিউজ। দর্শক, আজ তারেক রহমান দেশে ফিরেছেন। আগামী দিনে কি শেখ হাসিনার রাজনীতিতে পুনরায় সক্রিয় হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে? ব্রেকিং নিউজ। দর্শক, এই মুহূর্তে সাংবাদিক ইলিয়াস তার পেশাগত জীবনের সবচেয়ে বড় সংকটের মুখোমুখি। গণমাধ্যম ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া জোরদার হয়েছে। ব্রেকিং নিউজ। দর্শক, আজ তারেক রহমান দেশে ফিরেছেন। আগামী দিনে কি শেখ হাসিনার রাজনীতিতে পুনরায় সক্রিয় হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে? দর্শক, রাজনীতি কখনো একপাক্ষিক হয় না। এটি সবসময় চলে অভ্যন্তরীণ শক্তি ও আন্তর্জাতিক বাস্তবতার সমন্বয়ে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। এই কারণেই প্রশ্ন উঠছে, বর্তমান রাজনৈতিক পুনর্বিন্যাস কি দীর্ঘস্থায়ী কোনো সমাধানের দিকে যাচ্ছে, নাকি এটি কেবল একটি ট্রানজিশন? এখন আসি বিএনপির সামনে থাকা সবচেয়ে বড় চ্যালেঞ্জে। বিশ্লেষকদের মতে দেশে ফেরা যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়েও গুরুত্বপূর্ণ হল দল পরিচালনার সক্ষমতা, সংগঠন শক্তিশালী করা, শৃঙ্খলা ফিরিয়ে আনা, স্বচ্ছ সিদ্ধান্ত গ্রহণ। এই জায়গাগুলোতে ব্যর্থ হলে নতুন প্রত্যাশাও দ্রুত ভেঙে পড়তে পারে। কারণ অতীতে বিএনপির রাজনীতি বিভিন্ন অভিযোগে প্রশ্নবিদ্ধ ছিল। দলীয় কোন্দল, মাঠের পর্যায়ের বিশৃঙ্খলা, বিশ্বাসযোগ্যতার সংকট, এসব থেকে বেরিয়ে আসাই এখন সবচেয়ে বড় পরীক্ষা। আজ মানুষের মধ্যে আশা তৈরি হয়েছে, কিন্তু প্রশ্ন হল, এই আশা কি বাস্তব পরিবর্তনের রূপ নেবে? আর আওয়ামী লীগ? অনেকে ধরে নিচ্ছেন তারা বুঝি রাজনীতির বাইরে চলে গেছে, কিন্তু বাস্তবতা হল, যে দল জনগণের চাহিদা বুঝতে পারে, সময় মতো আত্মসমালোচনা করতে পারে, তার জন্য রাজনীতিতে ফেরার পথ কখনোই বন্ধ থাকে না। যদি আওয়ামী লীগ সহনশীল রাজনীতির পথে ফিরে আসে, যদি মানুষের ভাষা বুঝতে শেখে, তাহলে তাদের পুনরুত্থানও অসম্ভব নয়। আমি আপনাদের দিয়ে শুরু করতে চাই একটি প্রশ্ন দিয়ে। আমরা কি সত্যি একটি নতুন রাজনৈতিক অধ্যায়ের সামনে দাঁড়িয়ে, নাকি আমরা আবারও দেখছি শুধু ক্ষমতার পালাবদলের চিরচেনা চক্র? দর্শক, আজ যে খবরটি আমরা আপনাদের সামনে আনছি, এটি শুধু রাজনৈতিক আপডেট নয়, এটি একটি বাস্তবতার মুখোমুখি দাঁড় করানো মুহূর্ত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে দেশের রাজনীতিতে শুরু হয়েছে নতুন করে আলোচনা, বিশ্লেষণ এবং নানা মাত্রার প্রত্যাশা। দলীয় নেতাকর্মীদের মধ্যে যেমন দেখা যাচ্ছে আশার আলো, ঠিক তেমনি রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে তৈরি হয়েছে গভীর ভাবনা ও গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটা খুব সাধারণ, কিন্তু উত্তরটা জটিল। এই বাংলাদেশ কি আমারও স্থিতিশীল রাজনীতির পথে ফিরতে পারবে? দর্শক, রাজনীতিতে নিশ্চিত বলে কিছু নেই। আজ যা অসম্ভব মনে হয়, কাল সেটাই বাস্তব হয়ে দাঁড়ায়। মাত্র কিছুদিন আগেও তারেক রহমান নিজেই ইঙ্গিত দিয়েছিলেন, দেশে ফেরার সিদ্ধান্ত এককভাবে নেওয়ার মতো বিষয় নয়। তিনি বলেছিলেন, সব কথা সবসময় প্রকাশ্যে বলা যায় না। কিন্তু প্রশ্ন উঠছে, এই অল্প সময়ের মধ্যেই কি এমন বদল এলো, যার ফলে রাজনৈতিক দৃশ্যপট নতুন রূপ নিল? এটি কি শুধুই দলীয় কৌশল, নাকি এর পেছনে রয়েছে অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতা, আন্তর্জাতিক কূটনৈতিক সমীকরণ এবং রাষ্ট্রীয় ব্যবস্থার গভীর বিবেচনা? বিশ্লেষকরা বলছেন, এই সময়ে বাংলাদেশ এমন এক পর্যায়ে পৌঁছেছিল, যেখানে দীর্ঘস্থায়ী রাজনৈতিক অনিশ্চয়তা দেশকে আরও বড় সংকটের দিকে ঠেলে দিতে পারত। আইন শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক অস্থিরতা, রাজনৈতিক শূন্যতার আশঙ্কা, সব মিলিয়ে একটি সংবেদনশীল সময় অতিক্রম করছিল দেশ। এই প্রেক্ষাপটে তারেক রহমানের দেশে ফেরা কমপক্ষে একটি রাজনৈতিক ভারসাম্যই তৈরি করেছে, এমনটাই মত বিশ্লেষকদের একাংশের। কিন্তু দর্শক, এখানেই শেষ নয় প্রশ্ন। আজ তার আগমনকে ঘিরে যে রাষ্ট্রীয় প্রস্তুতি, যে নিরাপত্তা কাঠামো এবং যে প্রোটোকল অনুসরণ করা হয়েছে, তা নতুন করে ভাবতে বাধ্য করছে অনেককেই। তিনি কি কেবল একটি রাজনৈতিক দলের নেতা, নাকি ধীরে ধীরে তাকে একটি বৃহত্তর রাজনৈতিক ভূমিকায় প্রস্তুত করা হচ্ছে? রাজনীতিতে অনেক সময় যা বলা হয় না, তাই সবচেয়ে বেশি অর্থ বহন করে। ইতিহাস বারবার সেটাই দেখিয়েছে। এখন সামনে জাতীয় নির্বাচন, সময় খুব বেশি নেই। এই নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে? নির্বাচনের পর দেশ কোন পথে হাঁটবে? নতুন নেতৃত্ব কি পুরনো ভুল থেকে শিক্ষা নেবে,
নাকি আবারও একই চক্রে ঘুরপাক খাবে বাংলাদেশ? দর্শক, আজ বাংলাদেশ দাঁড়িয়ে আছে একটি বড় রাজনৈতিক পরীক্ষার মুখে। এই পরীক্ষায় কে সফল হবে তা শুধু রাজনৈতিক নেতারাই নয়, শেষ পর্যন্ত নির্ধারণ করবে জনগণ। আপনাদের মতামত কি? ব্রেকিং নিউজ। দর্শক, এই মুহূর্তে সাংবাদিক ইলিয়াস তার পেশাগত জীবনের সবচেয়ে বড় সংকটের মুখোমুখি। গণমাধ্যম ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া জোরদার হয়েছে। এমনকি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে তার অবস্থান সংক্রান্ত তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে অবহিত করতে। এখানেই প্রশ্ন ওঠে, হঠাৎ করে কেন এমন পরিস্থিতি? এতদিন যিনি ছিলেন সোচ্চার, দৃশ্যমান, আক্রমণাত্মক, তিনি কিভাবে হয়ে উঠলেন অনিশ্চয়তার কেন্দ্রবিন্দু? দর্শক, একটু পেছনে তাকালে চিত্রটা আরও পরিষ্কার হয়। আওয়ামী লীগ সরকারের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ইলিয়াস যে ভাষায় বক্তব্য রাখতেন তা একাধিকবার তীব্র বিতর্কের জন্ম দেয়। সেই সময় অভিযোগ ওঠে তার কন্টেন্ট নিয়ে ইউটিউব, ফেসবুক সহ আন্তর্জাতিক প্ল্যাটফর্মে নজরদারি ও রিপোর্টিং চলছিল। কিন্তু তখন পর্যন্ত কোনো বড় আইনি পদক্ষেপ বাস্তবে রূপ নেয়নি। এমনকি যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের নামও আলোচনায় এসেছে। এদিকে আমরা দেখেছি অন্য কিছু সাংবাদিক সাময়িকভাবে গ্রেফতার হলেও খুব দ্রুতই আইনি প্রক্রিয়ায় মুক্তি পেয়েছেন। তাহলে প্রশ্ন, ইলিয়াসের ক্ষেত্রে বিষয়টি কেন এত গভীরে গেল? বিশ্লেষকদের মতে এখানে কয়েকটি ঘটনা একসঙ্গে কাজ করেছে। প্রথমত, ড. মুহাম্মদ ইউনুসকে নিয়ে করা কিছু মন্তব্য, যা সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দেয়। দ্বিতীয়ত, প্রথম আলো ও দ্য ডেইলি স্টারকে ঘিরে ভাঙচুর ও বিক্ষোভের ঘটনায় উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ। এই দুই বিষয়ই দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম ও মহলে আলোচিত হয়। দর্শক, এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। ইলিয়াসের বক্তব্যগুলো শুধু বাংলায় সীমাবদ্ধ থাকেনি। সেগুলোর ইংরেজি অনুবাদ ও ডাবিং করে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট মহলে পাঠানো হয়েছে, এমন তথ্য বিভিন্ন সূত্রে পাওয়া যাচ্ছে। এরপর থেকেই পরিস্থিতি দ্রুত পাল্টাতে থাকে। গণমাধ্যমে আসে খবর নিউ ইয়র্ক পুলিশ তার অবস্থান সম্পর্কে খোঁজ খবর নিচ্ছে। এখানে আমরা পরিষ্কার করে বলছি, এগুলো এখনও অভিযোগ ও অনুসন্ধানের স্তরে, চূড়ান্ত কোনো রায় নয়। কিন্তু প্রশ্ন থেকেই যায়, তিনি কি আত্মগোপনে, নাকি এটি একটি আইনি কৌশল, নাকি পুরো বিষয়টি আরও বড় কিছুর ইঙ্গিত? কেউ বলছেন তিনি বাসা পরিবর্তন করেছেন, আবার কেউ দাবি করছেন তিনি এখনও নিজের বাসাতেই ছিলেন, যার পক্ষে অনলাইন অ্যাক্টিভিটির উদাহরণ দেওয়া হচ্ছে। তবে নিশ্চিতভাবে এই মুহূর্তে তার অবস্থান নিয়ে কেউই শতভাগ নিশ্চয়তা দিতে পারছে না। এখন আসি সবচেয়ে সংবেদনশীল প্রশ্নে, সাংবাদিক ইলিয়াসকে কি বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে? বিশ্লেষকদের মতে এটি পুরোপুরি নির্ভর করছে তার নাগরিকত্ব ও ইমিগ্রেশন স্ট্যাটাসের উপর। যদি তিনি মার্কিন নাগরিক হয়ে থাকেন তাহলে সরাসরি ডিপোর্টেশন সহজ নয়। কিন্তু যদি নাগরিকত্ব প্রক্রিয়া অসম্পূর্ণ থাকে অথবা ভিসা সংক্রান্ত জটিলতা থাকে, তাহলে পরিস্থিতি ভিন্ন দিকে যেতে পারে। কারণ এই ঘটনা ছুঁয়ে যাচ্ছে বাংলাদেশের রাজনীতি, গণমাধ্যমের সীমা এবং আন্তর্জাতিক সম্পর্কের সংবেদনশীল এক মোড়। আমি শুরুতেই একটি প্রশ্ন ছুড়ে দিতে চাই। একজন সাংবাদিক যখন দীর্ঘদিন ধরে আগ্রাসী ভাষায় কথা বলেন, ক্ষমতার কেন্দ্রকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করেন, তখন কি তিনি ভেবে দেখেন এই ভাষার পরিণতি একদিন তাকেই ঘিরে ধরতে পারে? তিনি মার্কিন নাগরিক হয়ে থাকেন তাহলে সরাসরি ডিপোর্টেশন সহজ নয়। কিন্তু যদি নাগরিকত্ব প্রক্রিয়া অসম্পূর্ণ থাকে অথবা ভিসা সংক্রান্ত জটিলতা থাকে, তাহলে পরিস্থিতি ভিন্ন দিকে যেতে পারে, বিশেষ করে এই সময়ে। কারণ বর্তমানে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ক্ষমতায় রয়েছে এবং তারা অভিবাসন ও আইনি বিষয়ে কঠোর নীতির জন্য পরিচিত। এর আগেও বহু বাংলাদেশিকে বিভিন্ন অভিযোগে ফেরত পাঠানো হয়েছে। তাহলে প্রশ্ন উঠছে, বাংলাদেশ সরকার কি এই আন্তর্জাতিক বাস্তবতাকে নিজেদের কূটনৈতিক হিসাবের অংশ হিসেবে দেখছে? বিশ্লেষকদের একাংশ বলছেন, সাম্প্রতিক সময়ে ইলিয়াস যেভাবে বিভিন্ন ব্যক্তি ও সাংবাদিকদের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করেছেন তা পরিস্থিতিকে আরও জটিল করেছে। এই তালিকায় একাধিক পরিচিত নাম উঠে এসেছে। এদিকে দর্শক, রাজনীতির মাঠেও চলছে আরেক সমান্তরাল নাটক। এনসিপি ও জামায়াতে ইসলামের সম্ভাব্য জোট নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে নতুন আলোচনা। এনসিপির এক শীর্ষ সংগঠকের সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে ইঙ্গিত পাওয়া যায় আসন সমঝোতার আলোচনা অনেক দূর এগিয়েছে।
তার দাবি অনুযায়ী জামায়াত বড় আসন সংখ্যার দাবি থেকে সরে এসে সীমিত সংখ্যক আসনে সম্মত হয়েছে এবং এই সমঝোতার অংশ হিসেবে নির্বাচনী ব্যয় ও সহায়তার বিষয়েও আলোচনায় এসেছে, যা নিয়ে ইতোমধ্যেই বিতর্ক তুঙ্গে। এ বিষয়ে জামায়াতে ইসলামের নেতৃত্বের বক্তব্য গণমাধ্যমে এসেছে বলে জানা যাচ্ছে। কিন্তু এখানেই শেষ নয়। এনসিপির ভেতরেই শুরু হয়েছে অস্বস্তি। একাধিক নেতা নীরব, ফোন ধরছেন না, ভাঙনের আভাস স্পষ্ট। বিশ্লেষকদের মতে এনসিপি ধীরে ধীরে নিজেদের রাজনৈতিক স্বকীয়তা হারিয়ে অন্য একটি শক্তির ছায়ায় ঢুকে পড়ছে।